ফরেস্ট গাম্প একজন বুদ্ধি প্রতিবন্ধী। এই বুদ্ধি প্রতিবন্ধী ছেলে তার একটি ট্যালেন্ট দিয়ে নিজের জয় ছিনিয়ে নিয়েছে। তার জীবনের প্রতিবন্ধকতাগুলোকে জয় করে এগিয়ে গেছে সে। নিজের সততা আর ট্যালেন্ট সাথে নিয়ে সেরা ধনী হয়েছে সেলিব্রিটি। ফরেস্ট গাম্প একটি বাস স্টপে বসে আছে। সে কোনো একটি বাসের জন্য ওয়েট করছে। এমন সময় একজন তরুণী তার পাশে এসে বসে। ফরেস্ট গাম্প তরুণীটির পায়ে একটি জুতা দেখে তাকে প্রশ্ন করে, তার জুতাটি খুবই সুন্দর, এটি বোধহয় অনেক কমফোর্টেবল। এরপর সে তার ছেলেবেলার কথা মনে করে তরুণীকে বলে, আমার মা বলেছে আমার জন্য একটি ম্যাজিক জুতা দিচ্ছে। এরপর ফরেস্ট তরুণীটিকে তার ছেলেবেলার কথা বলতে থাকে। বিধবা মায়ের একমাত্র ছেলে ফরেস্ট গাম্প, যার পায়ের একটি হাড় খুব বেশি শক্তিশালী, কিন্তু সেই পা দিয়ে তার শরীরের ব্যালেন্স রাখা যায় না, আর তাই তার হাঁটতে কষ্ট হয়। ডাক্তার তাকে একটি বিশেষ জুতা বানিয়ে দেয়, যে জুতা দিয়ে তার শরীর ব্যালেন্স ঠিক রেখে সে হাঁটতে পারবে। কিন্তু লোহার সেই জুতা পরতে তার খুব কষ্ট হয়। তার বাপ ফরেস্ট গাম্পকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, কিন্তু তার লোহার জুতা রাস্তায় আটকে যায়। কিন্তু তার মা তাকে নিয়ে হেঁটেই যায়। তার মা তাকে বোঝায় যে সে অন্যদের মতোই স্বাভাবিক, সে যেন মনে না করে সে অন্যরকম। কিন্তু অন্যরা ফরেস্ট গাম্পকে দেখে তার দিকে তাকিয়ে থাকে। ফরেস্ট গাম্প তার মায়ের সঙ্গে একটি বাড়িতে থাকে, যেটি তার মা পৈতৃক সূত্রে পেয়েছে। তার মা তাদের বাড়িটিকে গেস্ট হাউস হিসেবে ভাড়া দেয়, আর তাই সবসময় তাদের বাড়িটি লোকে লোকারণ্য থাকে। তাদের বাড়িটিতে একটি যুবকের সঙ্গে ফরেস্টের সখ্য গড়ে ওঠে। সে গিটার বাজায়, আর সেই গিটারের তালে তালে ফরেস্ট নাচতে থাকে। তার এক পূর্বপুরুষ সেনাবাহিনীর দুর্ধর্ষ সৈনিক ছিল। তার নাম অনুসারে তার মা ছেলের নাম রাখে ফরেস্ট গাম্প। ফরেস্ট গাম্পকে তার মা স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যায়, কিন্তু সেখানকার প্রিন্সিপাল জানায় ফরেস্টের আইকিউ লেভেল খুব পুয়ার। নর্মাল বাচ্চাদের আইকিউ 80-র উপরে থাকে, কিন্তু ফরেস্টের আইকিউ 75। তাকে নর্মাল স্কুলে ভর্তি করানো যাবে না, তাকে ভর্তি করতে হবে বিশেষ সম্পন্ন বাচ্চাদের স্কুলে। কিন্তু তার মা প্রিন্সিপালকে জানায় মাত্র তো 5 পয়েন্ট কম, সে চাইলে ফরেস্ট গাম্পকে ভর্তি করানো যায়। এই জন্য অবশ্য প্রিন্সিপালকে নিজের বাসায় ডেকে তার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়ে প্রিন্সিপালের মন জয় করে ফরেস্টের মা। বিনিময়ে সেই স্কুলে ফরেস্টকে ভর্তি করানো হয়। ফরেস্ট গাম্প প্রথমে স্কুলে যায়। সেই স্কুল বাসে ওঠে, কিন্তু বাসে তাকে কেউ নিজেদের পাশের সিটে বসতে দিতে চায় না। কিন্তু ফুটফুটে সুন্দর একটি মেয়ে ফরেস্টকে তার পাশে বসতে দেয়। ফরেস্ট বলে যে এত সুন্দর মানুষ সে প্রথম দেখেছে। মেয়েটির নাম জানি। এরপর জানি ফরেস্টের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। তারা স্কুল শেষে ঘুরতে যায়। জানি ফরেস্টকে পড়াশোনা শিখতে সাহায্য করে। ফরেস্ট জানিকে গাছে কিভাবে ঝুলে থাকতে হয় তা শেখায়। জানি আর ফরেস্ট যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন কিছু বাচ্চা সাইকেল করে এসে ফরেস্টকে উত্ত্যক্ত করে। তারা ফরেস্টকে পাথর ছুঁড়ে মারে। ফরেস্ট এতই বোকা যে সে মার খেতে থাকে। একসময় জানি ফরেস্টকে দৌড়ে যেতে বলে। জানির কথা শুনে ফরেস্ট দৌড়ে যায়। ছেলেগুলো সাইকেল নিয়ে ফরেস্টের পিছু নেয়, কিন্তু ফরেস্ট আরো দ্রুত দৌড়ে যেতে থাকে। জানি পেছন থেকে চিৎকার করে ফরেস্টকে বলতে থাকে, রান ফরেস্ট রান। জানির কথা শুনে আরো জোরে দৌড়ায় ফরেস্ট। দৌড়াতে দৌড়াতে ফরেস্টের পায়ে লোহার বিশেষ জুতাটি ভেঙে যায়। ফরেস্ট দ্রুত আরো জোরে দৌড়ে চলে যায়। এরপর সে দৌড়ে জানিদের বাসায় আসে। জানি কয়েকদিন স্কুলে যায়নি, তাই সে জানির খোঁজ নিতে আসে। জানি তাকে নিয়ে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে যায়। সে সেখানে লুকিয়ে থাকে, কারণ তার মা নেই। তার বাবা তার উপর নির্যাতন করে। ঘর থেকে বের হয়ে তার বাবা জানিকে ডাকতে থাকে। জানি ও ফরেস্ট জঙ্গলের ভেতরে ঢুকে প্রার্থনা করে। জানি প্রার্থনা করে বলে সে যেন পাখির মতো এখান থেকে পালিয়ে যেতে পারে। জানির বাবা তার উপর টর্চার করে, তাই পুলিশ তাকে তার নানির কাছে দিয়ে আসে। এতে ফরেস্ট খুব খুশি হয়, কারণ জানির নানির বাড়ি ফরেস্টের বাড়ির পাশেই। ফরেস্ট বলে অনেক সময় অনেক রাতে জানি লুকিয়ে ফরেস্টের রুমে চলে আসে, কারণ সে নাকি ভয় পায়। কিন্তু জানির ভয়ের কারণ খুঁজে পায় না ফরেস্ট। একসময় ফরেস্ট আর জানি বড় হয়। তারা এখন কলেজে পড়ে। সেই ছেলেগুলো এখন বড় হয়েছে। তারা এবার গাড়ি নিয়ে এসে ফরেস্টকে অ্যাটাক করে। তারা তার দিকে পাথর ছুঁড়ে মারে। জানি এবারও ফরেস্টকে বলে, রান ফরেস্ট রান। জানির কথা শুনে ফরেস্ট অনেক জোরে দৌড়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে একটি হ্যান্ডবল খেলার মাঠে পৌঁছে যায়, যেখানে খেলা হচ্ছে। সে সেই মাঠ দিয়ে এত জোরে দৌড়ায়, সেখানকার কোচ দেখে হক চকিয়ে যায়। সে ফরেস্টকে তার ক্লাবে ভর্তি করিয়ে নেয়। এরপর দেখা যায় বল হাতে নিয়ে ফরেস্ট এত জোরে দৌড়ে যায় যে কেউ তাকে ছুঁতে পারে না। সে বল নিয়ে দৌড়াতে দৌড়াতে মাঠের বাইরে চলে যায়, আর তারা জিতে যায়। কিন্তু ফরেস্ট খেলা বুঝতে পারে না। সে বল নিয়ে মাঠের বাইরে সবাইকে পেরিয়ে চলে যায়। ফরেস্ট বর্ণনা করে তার কলেজে প্রেসিডেন্ট আসে। কথা বলতে বলতেই বাস স্টপে থাকা তরুণীর বাস চলে আসে। সেখানে বাচ্চা কোলে নিয়ে আরেক নারী আসে। তরুণীটি চলে গেলে ওই নারীকে গল্প শোনাতে থাকে ফরেস্ট গাম্প। ফরেস্ট গাম্প গল্পে বলতে থাকে সে আর জানি আলাদা কলেজে পড়ে। জানি গার্লস কলেজে পড়ে আর গার্লস হোস্টেলে থাকে। ফরেস্ট মাঝে মাঝে জানির সাথে দেখা করতে যায়, কিন্তু গিয়ে দেখে গাড়ি দিয়ে একটি ছেলের সঙ্গে জানি আসে। গাড়ির মধ্যে সে ছেলেটির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে থাকে সে। ফরেস্ট বিষয়টি বুঝতে পারে না। সে মনে করে জানিকে ছেলেটি মারছে। সে ছেলেটিকে মারতে শুরু করে। জানি তাকে ছাড়িয়ে নেয়। জানি ফরেস্টকে রুমে নিয়ে আসে। সে জানায় সে অনেক বড় সিঙ্গার হতে চায়, তাই তাকে নানা মানুষের সঙ্গে মিশতে হয়। ফরেস্ট কিছু বোঝে না। তবে এর মধ্যে ফরেস্ট অল আমেরিকান হ্যান্ডবল টিমে জায়গা করে নেয়।
সেই সুবাদে সে প্রেসিডেন্ট ভবনে আমন্ত্রিত হন। সেখানে প্রেসিডেন্ট তার খুব প্রশংসা করে। দেখতে দেখতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও নিয়ে ফেলে ফরেস্ট। এরপর আর্মির লোকেরা এসে তাকে আর্মিতে রিক্রুট করে নেয়। সে সেনা ক্যাম্পে প্রশিক্ষণ নিতে যায়। সে বাসে উঠে ড্রাইভারকে তার পরিচয় দিতেই ড্রাইভার চিৎকার দিয়ে উঠে বলে, কেউ তোমাকে তোমার পরিচয় জিজ্ঞেস করেনি, নিজের সিটে গিয়ে বসো। ফরেস্ট পেছনে চলে যায়, কিন্তু বাসে তাকে কেউ তার পাশে বসতে দিতে চায় না। তবে একটি ছেলে, যে কিনা ফরেস্টের মতোই বোকাশোকা, সে তাকে বসতে দেয়। ছেলেটি বলে তার নাম বাবা। বাবা জানায় যে তাদের চিংড়ির ব্যবসা ছিল। তার মা, তার মায়ের মা আর তার মায়ের মা সবাই চিংড়ি রান্না করত। বাবা যখন সেনাবাহিনী থেকে অবসর নেবে, সে চিংড়ি বিজনেস শুরু করবে বলে জানায়। এরপর ফরেস্টের সঙ্গে বাবার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সে ক্যাম্পের মধ্যে ফরেস্টের সঙ্গে গল্প করে সে কিভাবে চিংড়ি ব্যবসা করবে। সে একটি বোট কিনবে, বোট কিনে সে চিংড়ি ব্যবসা করবে, সেই বোটের মালিক থাকবে সে ফরেস্টকে বলে সে যেন তার সহকারী হিসেবে থাকে। ফরেস্ট প্রশিক্ষণে খুব ভালো করতে থাকে। সে তার প্রশিক্ষকের কথা মতো কাজ করে। তার প্রশিক্ষক ফরেস্টকে বলে, তুমি খুব জিনিয়াস, তোমার আইকিউ লেভেল 160। ক্যাম্পে যখন সবাইকে অস্ত্র ঠিক করতে নির্দেশ করা হয়, সবাই যখন অস্ত্র ঠিক করার চেষ্টা করে, তখন ফরেস্ট খুব দ্রুত অস্ত্র ঠিকঠাক করে ফেলে। এটাকে প্রশিক্ষক খুব অবাক হয়। সে বলে, কেউ এত দ্রুত অস্ত্র ঠিক করতে পারে না, তুমি কিভাবে পেরেছো? তুমি তো রেকর্ড করে ফেলেছো। ফরেস্টের খুব একা লাগে রাতে। তখন তার মায়ের কথা মনে পড়ে, আর মনে পড়ে জানির কথাও। এ সময় তার পাশে থাকা একজন একটা ম্যাগাজিন তাকে দেয়। ম্যাগাজিনে ফরেস্ট দেখতে পায় জানিকে। জানি এরকম একটা ম্যাগাজিনে নিজের ফটোশুট করাতে তাকে তার কলেজ থেকে বের করে দিয়েছে। এরপর জানির ঠিকানা নিয়ে ফরেস্ট সেখানে যায়। জানি একটা থিয়েটারে রগ্ন হয়ে সেখানে গিটার বাজিয়ে গান গাইছে। সেখানে কিছু পুরুষ ওকে উত্ত্যক্ত করে। ফরেস্ট সেটি দেখে লোকটিকে মেরে সেখান থেকে জানিকে নিয়ে যায়। জানি রাগ করে ফরেস্টের উপর। সে বলে, তুমি আমাকে সব জায়গা থেকে বাঁচাতে পারবে? জানি ব্রিজের কিনারে এসে দাঁড়ায়। সে বলে সে আসলে পাখির মতো দূরে পালিয়ে যেতে চেয়েছিল। সে পালাতে চায় আরো দূরে। এ সময় একটি গাড়ি আসে। গাড়ির কাছে লিফট চায় জানি। সে ফরেস্টের কাছ থেকে আরো দূরে চলে যেতে চায়। এ সময় সে ফরেস্টকে বলে, ফরেস্ট, তুমি যদি কোনো বিপদে পড়ো সেখান থেকে দৌড়ে পালিয়ে যাবে। এ বলে সে চলে যায়। ফরেস্টও কিছুদিন পর ভিয়েতনাম পাড়ি জমায়, কারণ আমেরিকার সঙ্গে ভিয়েতনামের যুদ্ধ শুরু হয়েছে। আমেরিকান সৈন্য হিসেবে ফরেস্টার বাবাকেও সেখানে পাঠিয়ে দেওয়া হয়। ভিয়েতনামে তাদের সঙ্গে পরিচয় হয় লিeutenant Dan নামের একজনের সঙ্গে, যে ওই সেনাবাহিনীর কমান্ডার। লিeutenant Dan-এর একটি পারিবারিক ঐতিহ্য আছে। এর আগে তার পরিবারের পূর্বপুরুষরা আমেরিকার জন্য যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে মারা গেছেন। লিeutenant Dan-এর সঙ্গে ভিয়েতনামের গ্রামে জঙ্গলে প্রতিপক্ষ খুঁজে বেড়ায় আমেরিকার সৈন্যরা। ফরেস্ট কাম এর অনেক কিছুই বুঝতে পারে না। তবে সে লিeutenant Dan-এর কমান্ড অনুযায়ী অন্যদের মতো রাস্তায় শুয়ে পড়ে। গর্তের মধ্যে প্রতিপক্ষের কোনো সৈন্য আছে কিনা খুঁজে। বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে একসময় তুমুল বৃষ্টি শুরু হয়। 4 মাস ব্যাপী বর্ষণ শুরু হওয়া বৃষ্টি কখনো মোটা হয়ে আসে, কখনো ঝিরিঝিরি হয়, কখনো পানিতে পূর্ণ হয়ে যায় রাস্তা। এর মধ্যে শত্রু খুঁজে বেড়ায় তারা। ফরেস্ট গাম বৃষ্টির মধ্যেই নিয়মিত জানিকে চিঠি লেখে। এদিকে জানি তার সিঙ্গার হওয়ার স্বপ্ন থেকে তার টিম নিয়ে গানের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ফরেস্ট গাম ও তার টিম ভিয়েতনামের জঙ্গলে ঘুরছে। বৃষ্টির দিন শেষ হয়ে রোদ ঝলমলে দিনের দেখা পাওয়া যায়। একসময় এক জঙ্গলে তাদের উপর শত্রুপক্ষ হামলা করে। তাদের অনেক সৈন্য নিহত হয়। সবাই পেছনের দিকে দৌড়ে আসে। এ সময় ফরেস্টের একটা কথা মনে আসে। জানি বলেছিল সে যদি কোনো বিপদে পড়ে সে যেন ওখান থেকে দৌড়ে পালায়। সে কথা মনে হতেই ফরেস্ট কাম পেছনের দিকে দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে একসময় সে খেয়াল করে সে এত সামনে চলে এসেছে যে তার সহকর্মী সবাই পেছনে পড়ে গেছে। এ সময় তার মনে পড়ে বাবা তার পেছনেই ছিল। এ সময় জঙ্গলের মধ্যে সে বাবাকে খুঁজতে পেছনে দৌড়ে যায়, কিন্তু সে বাবাকে কিছুতেই খুঁজে পায় না। সে একজনকে আহত অবস্থায় দেখতে পায়। কাম তাকে কাঁধে তুলে দৌড়ে আসে। তাকে নিরাপদ স্থানে এনে রেখে আবারও পেছনে দৌড়ে যায়। এ সময় সে অন্য একজনকে খুঁজে পায়। একে একে আহত সৈন্যদের উদ্ধার করে। সে আবার যখন পেছনে জঙ্গলে যায় সে দেখতে পায় কমান্ডার লিeutenant Dan-কে। সেই লিeutenant Dan-কে বাঁচাতে গেলে কমান্ডার তাকে খুব বকাঝকা করে। কমান্ডার গামকে বলে চলে যেতে। সে যুদ্ধের ময়দানে মরতে চায়, কিন্তু ফরেস্ট গাম তাকে বাঁচিয়ে নিয়ে আসে। ফরেস্ট গাম এরপর বাবাকে বাঁচাতে যেতে চাইলে বাধা দেয় লিeutenant Dan। সে বলে পুরো জঙ্গলে এয়ার স্ট্রাইক করে তারা ঘিরে ফেলেছে, তুমি যেও না। ফরেস্ট বলে বাবাকে তাকে বাঁচাতে হবে। জঙ্গলে গিয়ে বাবাকে খুঁজতে থাকে ফরেস্ট। একসময় বাবাকে পেয়ে নিরাপদে নিয়ে আসে ফরেস্ট, কিন্তু বাবা মারা যায়। ফরেস্টের মনে পড়ে বাবা চিংড়ি জাহাজের ক্যাপ্টেন হতে চেয়েছিল, ফরেস্টকে তার সহকারী করতে চেয়েছিল। বাস স্টপে এবার আরেকজন ফরেস্ট কামের গল্প শোনার সঙ্গী হয়। ফরেস্ট কাম তাকে তার গল্প শোনাতে থাকে। যুদ্ধ শেষে একটি ক্যাম্পের হাসপাতালে ফরেস্ট কামকে আনা হয়। ফরেস্ট কাম্পের পেছনে গুলি লেগেছিল, আর তার পাশের বেডেই দেখা যায় তার কমান্ডার লিeutenant Dan-কে, যাকে ফরেস্ট কাম বাঁচিয়েছে। কিন্তু দুঃখজনক হলো তার 2 পাই কোমরের নিচ থেকে কেটে বাদ দিতে হয়েছে। এজন্য লিeutenant Dan ফরেস্ট কামকে দায়ী করে। সে রাতে ফরেস্ট কামকে বলে, আমার ডেস্টিনি হচ্ছে দেশের জন্য শহীদ হব, কিন্তু সেই সুযোগ থেকে তুমি আমাকে বঞ্চিত করেছ। ফরেস্ট কাম্পের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেও তার চোখে মুখে এক ধরনের কৃতজ্ঞতা বোধ দেখা যায়। ক্যাম্পে ফরেস্টের অনেকগুলো চিঠি আসে, যেগুলো জানি লিখেছিল।
ভিয়েতনামের যুদ্ধে থাকে সেগুলো জমে যায়। ফরেস্ট গাম্প ক্যাম্পে থাকার সময় দুজন পিং পং বল খেলছে। এর একজন ফরেস্টকে বলে, তুমি এটা খেলতে পারো? সে জানায় সে পারে না। তার সঙ্গী সৈন্য বলে, জাস্ট তুমি বলের দিকে চেয়ে থাকবে, সে তার কথা ফলো করে। টেবিল টেনিস খেলতে গিয়ে ফরেস্টের কাছে এটা খুব ইজি মনে হয়। সে বলে যে কোনো ইডিয়টই এই খেলাটা খেলতে পারবে। এরপর থেকে ফরেস্ট সবসময় খেলাটা খেলতে থাকে। অন্য সবাই আগ্রহ নিয়ে তার খেলা দেখে, এমনকি লেফটেন্যান্ট ড্যানও তার খেলা দেখতে আসে, যদিও সেটি দূর থেকে। এদিকে ক্যাম্প থেকে ফরেস্টকে রিলিজ দিয়ে দেয়। সে দেশের জন্য বিরোচিত কাজ করায় প্রেসিডেন্টের কাছ থেকে মেডেল পায়। প্রেসিডেন্ট যখন বলে তার কোথায় গুলি লেগেছে, সে প্যান্ট খুলে তার গুলি লাগার স্থানটা দেখায়। ফরেস্ট তার মাকে হোটেলে ঘুম পাড়িয়ে রেখে ঘুরতে বের হয়। এক জায়গায় কিছু লোক আমেরিকার পক্ষে যুদ্ধ করায় তার অভিজ্ঞতা শুনতে চায়। সে ওখানে তার অভিজ্ঞতার কথা বলতে যায়, কিন্তু একজন তার মাইকের তার খুলে ফেলে। কেউ তার গল্প শুনতে পায় না। তবে সেই জনসমাগমের মধ্যে সে তার প্রেমিকা জ্যানিকে দেখতে পায়। যুদ্ধ শেষে জ্যানিকে এভাবে দেখতে পেয়ে খুবই উৎফুল্ল সবাই। ফরেস্ট বর্ণনা করে এটি তার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত ছিল। জ্যানি ফরেস্টকে নিয়ে ঘুরে ফিরে। একসময় তার কিছু বন্ধুর সঙ্গে ফরেস্টকে পরিচয় করিয়ে দেয়, কিন্তু তারা ছিল কৃষ্ণাঙ্গ। তার একজন শ্বেতাঙ্গ আমেরিকানকে নিয়ে আসার জন্য জ্যানিকে ভৎসনা করে। ফরেস্টকে কথা শোনায় যে তারা কালোরা আমেরিকার ভিয়েতনামে করা যুদ্ধকে সমর্থন করে না। শ্বেতাঙ্গ সৈন্যরা নারীদের রেপ করেছে, শিশুদের মেরে ফেলেছে। কথা ভাগে জেনির আরেক বন্ধু, যে কিনা আসলে জেনির বয়ফ্রেন্ডও, সে দূরে নিয়ে জ্যানির সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। একসময় জ্যানিকে ছেলেটি চড় মারে, যেটি দেখে আসলে ফরেস্ট সহ্য করতে পারে না। সে দৌড়ে গিয়ে ওই ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে চরমভাবে পিটায়। এরপর জ্যানিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। জ্যানিকে নিয়ে ফরেস্ট সারা রাত ঘুরে বেড়ায়। সে একসময় জ্যানিকে প্রস্তাব দেয় যে সে জ্যানির বয়ফ্রেন্ড হতে চায়। জ্যানি তার হাত ধরে সেটিতে সাড়া দেয়। জ্যানি বিভিন্ন জায়গায় ফরেস্টকে নিয়ে রাতে ঘুরে বেড়ায়। তার জীবনের উত্থান পতনের গল্প, তার নিজেকে খুঁজে বেড়ানোর কথা বলে। কিন্তু সকাল হলেই জ্যানির বয়ফ্রেন্ড এসে তার সামনে হাজির হয়। সে বলে জ্যানিকে সে তার কখনো মারবে না। জ্যানি তার কথায় ইমপ্রেস হয়। যাওয়ার সময় ফরেস্টকে বলে যে জ্যানি আর তার জগৎ ভিন্ন, সে ভিন্নভাবে বাঁচতে চায়, কিন্তু সে ফরেস্টের হয়েই বাঁচবে সারা জীবন। টেবিল টেনিসে ভালো হয় একসময় অল ইন্ডিয়া পিং পং টুর্নামেন্টে খেলতে যায় ফরেস্ট। সেখান থেকে ফিরে তার সঙ্গে হঠাৎ সেই তার কমান্ডার লেফটেন্যান্ট ড্যানের সঙ্গে দেখা হয়। লেফটেন্যান্ট ড্যান খুবই হতাশ, ফরেস্ট মেডেল পেয়েছে, সে পায়নি। এ নিয়ে ঈর্ষান্বিত। সে এখন ভবগুলোর মতো ঘুরে বেড়ায়, মদ পার্টি মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকে। কিছু মেয়ে মানুষ লেফটেন্যান্ট ড্যানের রুমে আসে। তাদের একজন ফরেস্টকে কিস করতে গেলে ফরেস্ট তাকে ঠেলে ফেলে দেয়, বলে তার মুখে সিগারেটের গন্ধ। মেয়েগুলো ফরেস্টকে এ নিয়ে অপমান করলে লেফটেন্যান্ট ড্যান চটে যায় আর ওদের রুম থেকে বের করে দেয়। কিছু মাস পর টেবিল টেনিস টিমের সঙ্গে ফরেস্ট গাম্পকে প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তাকে ক্রেস্টও দেওয়া হয়। এরপর আর্মি থেকে অবসর দেওয়া হয় ফরেস্টকে। ফরেস্ট বাড়ি ফিরে এসে দেখে নানান কোম্পানি তার জন্য বিভিন্ন জিনিস স্পন্সর করেছে, কিন্তু সবকিছুকে অগ্রাহ্য করে ফরেস্ট চলে যায় তার সৈনিক জীবনের বন্ধু বাবাইয়ের বাড়িতে। বাবাইয়ের মাকে গিয়ে সে বলে বাবাইয়ের ইচ্ছা অনুযায়ী বাবাইয়ের করতে চাওয়া চিংড়ির ব্যবসা করবে। তার মা তাকে স্টুপিড হিসেবে ট্রিট করে। সেই বোটের মালিকও তাকে বলে, তুমি কি গাধা? ফরেস্ট একটি বোট কিনে নিয়ে মাছ ধরা শুরু করে, কিন্তু তার বোটে কোনো মাছই তেমন ছিল না। সে হতাশ হয়। কিন্তু চিংড়ি বোটের মালিক ফরেস্টকে বলে বোটের একটি নাম দিতে হবে, নাম ছাড়া বোট ব্যাড লাক হয়। ফরেস্ট ভেবে দেখে, আরে এটি তো সে চিন্তাই করেনি। ফরেস্ট বোটের নাম দেয় জ্যানি। বোটে বসে ফরেস্ট জ্যানির কথা চিন্তা করে। সে ভাবে জ্যানি সুখে থাকুক, কিন্তু জ্যানি কি আসলে সুখে আছে? জ্যানি নেশা করে, তার নতুন নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে হোটেলে রাত কাটিয়ে বেড়াচ্ছে। অনেক উপরে উঠতে গিয়ে যেন নিজেকে হারিয়ে ফেলেছে। রাজ্যের হতাশা যেন তাকে গ্রাস করেছে। সে হোটেলের বারান্দা থেকে সুইসাইড করতে যায়। ফরেস্ট গাম্প নিবিষ্ট মনে বোট চালাচ্ছে। সেখানে এসে উপস্থিত হয় তার কমান্ডার লেফটেন্যান্ট ড্যান। লেফটেন্যান্ট ড্যান বলে ফরেস্ট তাকে একটি চিরকুট লিখে বলেছিল যে সে চিংড়ি বোটের কাপ্তান হবে, আর লেফটেন্যান্ট ড্যান বলেছিল সে তার সহায়ক হবে। এজন্য সে চলে এসেছে। এরপর দুজনে মিলে নদী থেকে চিংড়ি তোলে, কিন্তু কোন চিংড়ি তাদের জালে ধরা পড়ে না। এর মধ্যে এক রাতে বিশাল ঝড় হয়। সে ঝড়ে সব বোট ডুবে যায়, শুধু ফরেস্টদের বোট অক্ষত থাকে। এরপর থেকে তারা প্রচুর চিংড়ি পেতে থাকে। তা বিক্রি করে অনেক অর্থ পায় তারা আরো অনেক বোট কিনে তারা একটা কোম্পানি করে, যা কোম্পানির নাম দেয় বাবা গাম শিপিং কোম্পানি। সেই কোম্পানির মালিক ফরেস্ট গাম। এখন সে কোটিপতি। কথা শুনে বাস স্টপে গল্প শুনতে থাকা বৃদ্ধ লোকটি ফরেস্টের কথা বিশ্বাস করে না। যাই হোক, এ সময় ফরেস্টের মা মারা যায়। তখন লেফটেন্যান্ট ড্যানের কাছে সে ফিরে না গিয়ে পাশে একটি ছোটখাটো চাকরি নেয়। কিন্তু লেফটেন্যান্ট ড্যান ফরেস্টের সব টাকা অ্যাপল কোম্পানিতে বিনিয়োগ করে দেয়। সেখান থেকে অনেক টাকা লাভ পায় ফরেস্ট অ্যাপল কোম্পানির চিঠি পেয়ে ভাবে লেফটেন্যান্ট ড্যান মনে হয় কোনো ফলের কোম্পানিতে টাকা বিনিয়োগ করেছে।
সেখান থেকে পাওয়া টাকার কিছু অংশ সে একটি চার্চে আর একটি হসপিটালে দান করে দেয়। আর সেখান থেকে তার পার্টনার হিসেবে বাবার যে অংশ হয়েছিল সেটি বাবার মাকে পাঠিয়ে দেয়। এরপর আপন মনে ঘাস কাটার সেই চাকরি আনন্দ নিয়ে করতে থাকে ফরেস্ট। সারাদিন সেখানে কাজ করে ঠিকই, কিন্তু রাত হলেই তার জানির কথা মনে পড়ে। হঠাৎ একদিন জানি ফরেস্টের কাছে চলে আসে। এখন ফরেস্ট খুবই খুশি, কিন্তু জানি সবসময় মন মরা হয়ে থাকে। সে তার পুরোনো দিনের হতাশার কথা মনে করে, আর এজন্য সে তার বাবাকে দোষ দেয়। জানি তো ছেলেবেলার বাড়িতে ফিরে গিয়ে বাবার প্রতি রাগ ঝাড়ে, নিজের বাড়ি ভাঙচুর করে। এখন জানি আর ফরেস্ট তার বাড়িতে থাকে, ঘুরে বেড়ায়, নাচে। এ সময় ফরেস্ট জানিকে বলে সে কেন তাকে ভালোবাসে না, সে স্মার্ট না হলেও সে তাকে ভালোবাসে। জানি ফরেস্টের সঙ্গে রাত কাটায়, কিন্তু সে বলে ফরেস্ট তার চেয়ে ভালো মেয়ে ডিজার্ভ করে। পরদিন সকাল হলে দেখে জানি চলে গেছে। এই দুঃখে ফরেস্ট তার বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায়। সে দৌড়াতে থাকে, দৌড়াতেই থাকে। দিন নেই রাত নেই সে দৌড়াচ্ছে, দিনের পর দিন, মাসের পর মাস। এ খবর পুরো আমেরিকা হয়ে যায়। টিভিতে তার দৌড়ানোর খবর প্রচার হয়। অনেকে তার এই দৌড় থেকে অনুপ্রাণিত হয়। তার কিছু সঙ্গী জুটে যায়, তারাও তার সঙ্গে দৌড়ায়। ফরেস্ট গাম্প এক নাগাড়ে 3 বছর 2 মাস 14 দিন 16 ঘন্টা দৌড় দেয়। একসময় সে দৌড় থামিয়ে দেয়। টিভিতে জানি ফরেস্টকে দেখে ওকে একটি চিঠি দেয়। সে চিঠি পেয়ে দৌড়ে চলে যায় ফরেস্ট। জানি পত্রিকায় ছাপানো ফরেস্টের ছবি, পত্রিকার কাটিং দেখায়। জানি একটি ফ্ল্যাটে থাকে, তার এক ছেলে স্কুলে পড়ে। ছেলে স্কুল থেকে আসলে জানি জানায় এটি তার ছেলে, ওর নামও ফরেস্ট। তার বাবার নামে নাম রেখেছে সে। ফরেস্ট জানতে চায় ছেলেটির বাবার নামও কি ফরেস্ট। জানি বলে তুমি ওর বাবা। ফরেস্ট বলে ও কি আমার মতোই বোকাশোকা নাকি স্মার্ট আছে। জানি জানায় ওর ছেলে ক্লাসের সবচেয়ে স্মার্ট বয়। জেনি এ সময় জানায় জানি এক অজানা ভাইরাসে আক্রান্ত। ডাক্তার তার ওই অসুখের কোনো চিকিৎসা করাতে পারছে না। ফরেস্ট এ সময় জানি আর তার ছেলেকে তার নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। এবার ফরেস্ট আর জানি বিয়ে করে। সেই বিয়েতে লেফটেন্যান্ট ডানও তার সঙ্গীকে নিয়ে হাজির হয়। সে এখন খুবই পরিপাটি, 2টি নকল পা লাগিয়েছে সে। অনেকদিন পর লেফটেন্যান্ট ডানকে দেখতে পেয়ে খুব খুশি ফরেস্ট গাম্প। স্ত্রী ও সন্তানকে নিয়ে সুখের সংসার ফরেস্টের, কিন্তু সেই সুখ বেশি দিন সয় না তার। জানি মারা যায়। জানি মারা যাওয়ার পর ফরেস্ট তার কবরের কাছে গিয়ে কথা বলে। বাকি সময় ছেলেকে নিয়ে কাটে তার সময়। ছেলেকে পিং পং খেলা শেখায়, বই পড়ায়, মাছ ধরে। সে কথা কবরের সামনে গিয়ে বলে। সেখানে ফরেস্টের ছেলের লেখা চিঠি, যা সে মাকে লিখে, সেই চিঠি নিয়ে কবরের সামনে রেখে দেয় ফরেস্ট। ফরেস্ট কবরের সামনে দাঁড়িয়ে জীবন মৃত্যু নিয়ে কিছু উপলব্ধির কথা বলে। লেফটেন্যান্ট ডান বলতো যে তার তাকদীর যেটা ছিল সেটাই হবে, কিন্তু ফরেস্টের মা বলতো আমরা আমাদের ভাগ্য নিজেই তৈরি করি। এই দ্বন্দ্বমুখর কথা নিয়ে ফরেস্ট ভাবে। সে মনে করে লেফটেন্যান্ট ডান ও তার মা দুজনেই সঠিক কথা বলেছে। এ নিয়ে জীবন বোধ তৈরি করে সে। ছেলেকে নিয়েই সুখের সংসার করে ফরেস্ট গাম্প। ফরেস্ট গাম্প জুনিয়র স্কুলে যায়, আর ফরেস্ট গাম্প সিনিয়র সেই পথ পানে চেয়ে থাকে। এভাবেই শেষ হয় সিনেমাটি। দর্শক, আজকের মতো বিদায়। ভালো থাকবেন। আরো ভালো ভালো সিনেমার গল্প শুনতে আমাদের সঙ্গেই থাকবেন।